সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে। গত ক্লাসে আমি আলোচনা করেছি নৈতিকতা ও স্বাধীনতা নিয়ে। স্বাধীনতার সংজ্ঞাটি গত ক্লাসে আলোচনা করলাম। আজ আলোচনা করব স্বাধীনতার বিভিন্ন রূপ, স্বাধীনতার রক্ষা কবচ এবং আইন ও স্বাধীনতার সম্পর্ক নিয়ে। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী অনুকূল সামাজিক ব্যবস্থা বা পরিবেশই হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা অর্থ স্বেচ্ছাচারিতা নয়, ব্যক্তি যা ইচ্ছা তাই করবে এবং তাতে অন্যের অধিকার খর্ব হবে এরকম নয়। স্বাধীনতা অর্থ যে কোনো কিছু করার ক্ষমতা নয়। স্বাধীনতার সংজ্ঞাটি আগে আমরা আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব স্বাধীনতার বিভিন্ন রূপ নিয়ে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন সময় তাদের স্বকীয় দৃষ্টিভঙ্গি থেকে স্বাধীনতা সম্পর্কে আলোচনা করেছেন। এজন্য আমরা বিভিন্ন রকম স্বাধীনতা দেখতে পাই। স্বাধীনতা সম্পর্কে অধ্যাপক আর্নেস্ট বার্গার তিনি 3 ধরনের স্বাধীনতার কথা বলেছেন। প্রথমটি হলো ব্যক্তি মানুষের পৌর স্বাধীনতা, দ্বিতীয়টি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা, তৃতীয়টি শ্রমিকের অর্থনৈতিক স্বাধীনতা। আবার অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি তিনি স্বাধীনতাকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগটি হলো ব্যক্তিগত স্বাধীনতা, দ্বিতীয় ভাগটি রাজনৈতিক স্বাধীনতা আর তৃতীয় ভাগটি হলো অর্থনৈতিক স্বাধীনতা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ স্বাধীনতাকে বিভিন্ন রূপ বলেছেন, যে বিভিন্ন রকম স্বাধীনতা রয়েছে। প্রথমেই আমরা শুরু করছি এখন ব্যক্তিগত স্বাধীনতা থেকে। ব্যক্তিগত স্বাধীনতাকে পৌর স্বাধীনতাও বলা হয়। যেসব সুযোগ সুবিধা লাভ করলে সমাজে একজন ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারে তাকে বলা হয় ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা হলো ব্যক্তির সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য তার বাহ্যিক কিছু আচরণের উপর এক ধরনের নিয়ন্ত্রণবিহীনতা। আইনবিদ ব্ল্যাকস্টোন 3টি বিষয়কে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা বা পৌর স্বাধীনতার অন্তর্ভুক্ত করেছেন। প্রথমটি হলো ব্যক্তিগত নিরাপত্তা, দ্বিতীয়টি হলো ব্যক্তির গতিবিধির স্বাধীনতা, আর তৃতীয় বিষয়টি হলো ব্যক্তিগত সম্পত্তির অধিকার। ব্যক্তিগত যে স্বাধীনতা তার উদাহরণ দিতে গেলে আমরা বলবো রাষ্ট্রীয় ভূখণ্ডে ইচ্ছামতো চলাফেরা করার অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, আবার সম্পত্তি ভোগের অধিকার। এগুলো হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতার উদাহরণ। এরপরে আমরা আলোচনা করব সামাজিক স্বাধীনতা নিয়ে। সামাজিক স্বাধীনতা একটি সমাজে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য, সভ্য সুন্দরভাবে বসবাস করার জন্য যে অনুকূল সামাজিক পরিবেশ বা স্বাচ্ছন্দ্যের প্রয়োজন, তাই হচ্ছে সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতার উদাহরণগুলো বলতে গেলে আমরা বলতে পারি চলাফেরার স্বাধীনতা, জীবন ধারণের স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা ইত্যাদি। পরে আমরা দেখি রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা বলতে রাজনৈতিক জীবনে বা রাষ্ট্রীয় কাজকর্মে অংশগ্রহণের সুযোগকে বোঝায়। রাজনৈতিক স্বাধীনতা সম্পর্কে অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি বলেছেন, রাষ্ট্রীয় কাজকর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণের ক্ষমতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে। এ সম্পর্কে অধ্যাপক লিকক বলছেন, রাজনৈতিক স্বাধীনতা হলো সাংবিধানিক স্বাধীনতা। আবার গিলক্রিস্ট তিনি বলছেন, রাজনৈতিক স্বাধীনতা গণতন্ত্রের সমর্থক। রাজনৈতিক স্বাধীনতার যদি আমরা কিছু উদাহরণ দেখি, তা হলো
যেমন ভোট দেওয়ার অধিকার, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, তারপরে আছে সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি হলো রাজনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা এটা বলতে বোঝায় যে যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী জীবিকা নির্বাহের যে স্বাচ্ছন্দ্য ব্যবস্থা ও দৈনন্দিন অভাব অনিশ্চয়তা থেকে মুক্তি, এটাই হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট রুজভেল্ট বলেছেন, অর্থনৈতিক স্বাধীনতা অর্থ অভাব থেকে মুক্তি। অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন। অর্থনৈতিক স্বাধীনতার কয়েকটি উদাহরণ দেওয়া যায়। সেটা প্রথমটি বলতে পারি যে আমরা যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়ার অধিকার, বৃদ্ধ ও বেকার ভাতা পাওয়ার অধিকার, উপযুক্ত মজুরি পাওয়ার অধিকার ইত্যাদি। এরপরে আমরা আলোচনা করব প্রাকৃতিক স্বাধীনতা নিয়ে। রাষ্ট্র সৃষ্টি হওয়ার পূর্বে প্রকৃতির রাজ্যে মানুষ অবাধ ক্ষমতা ভোগ করত বলে কল্পনা করা হয়। সামাজিক যুক্তিবাদী দার্শনিক হবস লক রুশো এই স্বাধীনতার উপর জোর দিয়েছেন। রুশো তার লেখনীতে এই স্বাধীনতার বিষয়টি সুন্দরভাবে ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, মানুষ জন্ম হয় স্বাধীন হয়ে, কিন্তু সে সর্বত্র শৃঙ্খলাবদ্ধ। নৈরাশ্যবাদী দার্শনিকগণ রাষ্ট্র ব্যবস্থার বিলোপ সাধনের মাধ্যমে এরকম স্বাধীনতা প্রতিষ্ঠার পক্ষে বলেছেন। এরপরে আমরা আলোচনা করি আইনগত স্বাধীনতা নিয়ে। আইনগত স্বাধীনতা হলো রাষ্ট্রের সংরক্ষিত ও নিয়ন্ত্রিত যে ব্যবস্থা, তাই হলো আইনগত স্বাধীনতা। এটি একটি নির্দিষ্ট সুস্পষ্ট এক আইন দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত। তারপর দেখি আমরা জাতীয় স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা বলতে বোঝায় যে বৈদেশিক শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়ে যখন একটি রাষ্ট্র, একটি জাতি পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করে, তখন তাকে বলছে জাতীয় স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা এটি এতটাই গুরুত্বপূর্ণ যে জাতীয় স্বাধীনতা ব্যতীত সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা সবই মূল্যহীন। জাতীয় স্বাধীনতা সম্পর্কে সিডি বার্নস বলেছেন, জাতীয় স্বাধীনতা হচ্ছে দেশ ও জাতির সব ধরনের উন্নয়নের ভিত্তি। একটি জাতির উন্নয়নের জন্য জাতীয় স্বাধীনতা অপরিহার্য। একটি জাতি যখন স্বাধীনতা অর্জন করে, তখনই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব হয়। বৈদেশিক শাসনের দ্বারা যদি কেউ শোষিত হতে থাকে কোনো জাতি, তখন উন্নয়নটা বাধাগ্রস্ত হয়। এখন আমরা এই আলোচনার পর আলোচনা করব স্বাধীনতার রক্ষা কবচগুলো নিয়ে। এখন আমরা আলোচনা করব স্বাধীনতার রক্ষা কবচগুলোকে নিয়ে। স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, কিন্তু এই অধিকার অর্জন করা যতটা কঠিন, তা রক্ষা করাও ততটাই কঠিন। এজন্যই স্বাধীনতা সম্পর্কে অধ্যাপক লাস্কি বলেছেন, সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ব্যতীত অধিকাংশ লোক স্বাধীনতা উপভোগ করতে পারে না। স্বাধীনতাকে অটুট ও অক্ষুণ্ণ রাখার জন্য যে পদ্ধতিগুলো রয়েছে, তাকেই বলে স্বাধীনতার রক্ষা কবচ। এখন আমরা এই রক্ষা কবচগুলো একটু দেখি। প্রথমেই আইন।
আইন স্বাধীনতার শর্ত ও প্রধান রক্ষা কবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে এবং তা সকলের জন্য উন্মুক্ত, স্বাধীনতাকে সকলের জন্য উন্মুক্ত করে তোলে। আইন অবাধ স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে। আইন আছে বলেই স্বাধীনতা সকলের জন্য সমভাবে উপভোগ্য হয়ে ওঠে। এ নিয়ে লক বলেছেন, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আইনের লক্ষ্য হল ব্যক্তির জীবন, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা, খর্ব করা নয়। আইন স্বাধীনতার শর্ত ও সহায়ক। এরপরে আমরা দেখি দায়িত্বশীল শাসন ব্যবস্থা। দায়িত্বশীল শাসন ব্যবস্থা স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। দায়িত্বশীল শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তার নীতি ও কার্যাবলীর জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে। ফলে সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ স্বেচ্ছাচারী হয়ে জনগণের স্বাধীনতা বা অধিকার লঙ্ঘন করতে সাহস পায় না। সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ। জনগণের মৌলিক অধিকার যদি সংবিধানে লিপিবদ্ধ থাকে তবে তা নিয়ে কোনো দ্বন্দ্বের অবকাশ থাকে না। যখন জনগণের মৌলিক অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ থাকে তখন তা সাংবিধানিক আইনের মর্যাদা লাভ করে। যদি কেউ এই অধিকার ভঙ্গ করে তবে জনগণ সাংবিধানিক উপায়ে তার নিজের অধিকার আদায়ে সোচ্চার হয়। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি ইত্যাদি হলো প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি ইত্যাদি পদ্ধতির মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করা যায়। এটি হলো স্বাধীনতা রক্ষার অন্যতম রক্ষা কবচ। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনগণ তার অধিকার আদায় করে থাকে এবং শাসকের স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণ করে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। যদি কোনো একক কর্তৃপক্ষের উপরে আইন প্রণয়ন, শাসন পরিচালনা ও বিচার বিভাগের ক্ষমতা অর্পিত হয় তবে ব্যক্তি স্বাধীনতা বিপন্ন হয়। তাই ব্যক্তি স্বাধীনতা রক্ষা ও শাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সরকারের 3টি বিভাগে পৃথক ও স্বতন্ত্রভাবে দায়িত্ব অর্পিত হওয়া উচিত।